আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। গাজা যুদ্ধের অভিশাপ, ইসরায়েলি সেনাবাহিনীতে নতুন মহামারী। পহেলা জানুয়ারি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন মামদানি, যুক্তরাষ্ট্রে জল্পনা শুরু। ইরানে ইসরায়েলি হেরন ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন। বর্ধিত ক্ষমতা এবং আজীবন দায় মুক্তি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান, স্বাধীনতা হারাতে পারে বিচার বিভাগ, গণতান্ত্রিক অবক্ষয়। উদ্বোধনের কিছুদিন পরে ভেঙে পড়ল চীনের সেতু, ভিডিও হলো ভাইরাল। ইরাকের সংসদ নির্বাচন, আবারও জয়ের পথে প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির জোট। থাইল্যান্ড কম্বোডিয়ার সৈন্যদের ফের পাল্টাপাল্টি হামলা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত খবর। গাজা যুদ্ধের অভিশাপ, ইসরায়েলি সেনাবাহিনীতে শুরু হয়েছে নতুন মহামারী। ফিলিস্তিনের গাজা যুদ্ধ শেষ হওয়ার এক বছরেরও বেশি সময় পরও অসংখ্য ইসরায়েলি সেনা এখনও যুদ্ধের ভয়াবহ মানসিক ট্রমায় ভুগছেন। অনেকেই ঘুমহীনতা, ভয়, বিষণ্ণতা ও পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পিটিএসডি আক্রান্ত। এমনকি অসংখ্য অভিশপ্ত হায়েনা সেনা আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব বলছে, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে এখনো পর্যন্ত 11,000-এর বেশি সেনা মানসিক আঘাতে আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা ইসরায়েলের 80 বছরের ইতিহাসে সব যুদ্ধ মিলিয়ে এমন মানসিক সমস্যায় আক্রান্ত মোট সেনার 1/3-এরও বেশি। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, যুদ্ধের আগে প্রতি বছর গড়ে 21 জন সেনা আত্মহত্যা করতেন, কিন্তু যুদ্ধ শুরুর পর এই সংখ্যা ব্যাপকভাবে বেড়ে চলেছে। শুধু তাই নয়, জুলাই পর্যন্ত আরও 279 জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন, যদিও তারা বেঁচে গেছেন। এই হিসাবের বাইরে রয়েছেন তারা যারা অবসরের পর আত্মহননের পথ বেছে নিয়েছেন। বিশ্লেষকরা এই পরিস্থিতিকে মহামারীর সাথে তুলনা করেছেন। গাজা থেকে ফেরত আসা বহু সেনা জানিয়েছেন, যুদ্ধের স্মৃতি তাদের দৈনন্দিন জীবনে তাড়া করে ফেরে। কেউ কেউ ঘুমাতে পারেন না, কেউ আবার সামান্য শব্দ শুনলেই চমকে ওঠেন। একজন সাবেক সেনা বলেন, যখন পাশে কোনো ড্রোন বা বিমান উড়ে যায়, শরীর জমে যায় আতঙ্কে, মনে হয় আমি আবারও যুদ্ধক্ষেত্রে। এই অবস্থায় অনেক সাবেক সেনা থেরাপি নিচ্ছেন, কেউ প্রাণীর সংস্পর্শে এসে, কেউ বা আবার বিশেষ থেরাপি সেন্টারে। ইসরায়েলের মধ্যাঞ্চলের ব্যাক টু লাইফ নামের এক খামারে এমন শতাধিক সাবেক সেনা চিকিৎসা নিচ্ছেন। এখানে আহত বা ট্রমাগ্রস্ত সেনারা প্রাণীদের যত্ন নেওয়ার মাধ্যমে মানসিক প্রশান্তি খুঁজে নিচ্ছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের উপমহাপরিচালক লিমোর লুরিয়া বলেন, মানসিক আঘাতের গভীরতা এখন সমাজ উপলব্ধি করছে। আগের প্রজন্ম সাহায্য নিতে ভয় পেত, কিন্তু নতুন প্রজন্ম ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। সরকার এখন সেনাদের জন্য শত শত মানসিক স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দিয়েছে। যুদ্ধক্ষেত্রেই থেরাপি সহায়তা পাঠানো হচ্ছে এবং মানসিক সহায়তার হটলাইন চালু করা হয়েছে। ট্রমা থেরাপি বিশেষজ্ঞ টুলি ফ্লিন্ট মনে করেন, এই যুদ্ধের দীর্ঘমেয়াদ ও পুনঃমোতায়েন সেনাদের শারীরিক ও মানসিক পুনরুদ্ধার বাধাগ্রস্ত করছে। যুদ্ধের পর যদি সেনাদের যথাযথ চিকিৎসা না দেয়া হয়, তারা নিজেদের, পরিবারের ও সমাজের ওপর এক ধরনের বোঝা হয়ে উঠবেন। ফ্লিন্ট আরও বলেন, অনেকে নৈতিক আঘাতেও ভুগছেন। তারা নিজেদের প্রশ্ন করেন, যা দেখছি, যা করছি, তারপর আমি কে? ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে, সেনাদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা এখনও সামাজিকভাবে কলঙ্কিত বিষয়। তাই সরকার সচেতনতা বাড়াতে গণমাধ্যমে প্রচারণা ও পুনর্বাসন কর্মসূচি চালু করেছে। পহেলা জানুয়ারি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন মামদানি, যুক্তরাষ্ট্রে জল্পনা শুরু। আগামী পহেলা জানুয়ারি রিপাবলিকান নেত্রী তথা নিউ ইয়র্কের কাউন্সিল ওয়েমেন ইন্না ভার্নিকভের আমন্ত্রণে নিউ ইয়র্কে যেতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঘটনাচক্রে ওই দিনই নিউ ইয়র্কের মেয়র পদে শপথ নেবেন জোহরান মামদানি। পুরনো কথা রেখে কি সেদিনই তাহলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন মামদানি? এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। মাস দুয়েক আগে নির্বাচনী প্রচারে মামদানি এক প্রকার হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আমি সেটিকে সম্মান করতে চাই।
যদি আমি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হই এবং তখন যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী শহরে পা রাখেন, তাহলে তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তারের নির্দেশ দেব। উল্লেখ্য, গাজায় গণহত্যার জন্য গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং সাধারণ জনগণের ওপর নৃশংসভাবে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে। এখানে প্রশ্ন উঠেছে, চাইলেই কি মামদানি গ্রেপ্তার করতে পারবেন নেতানিয়াহুকে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতি দেয় না আমেরিকা, তাই মার্কিন ভূখণ্ডে আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো এখতিয়ার নেই। আবার নেতানিয়াহু ইসরায়েলের রাষ্ট্রপ্রধান, আর রাষ্ট্রপ্রধানের নিজস্ব কিছু ক্ষমতা থাকে। অন্যদিকে মার্কিন সংবিধান অনুযায়ী আমেরিকান ফেডারেল সরকার দেশের বৈদেশিক বিষয়গুলোর ওপর হস্তক্ষেপ করতে পারে। এর অর্থ নিউ ইয়র্ক সিটির পুলিশ নেতানিয়াহুকে গ্রেপ্তার বা আটক করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রীর ঢাল হয়ে দাঁড়াতে পারে ফেডারেল গোয়েন্দা সংস্থা গুলি। প্রসঙ্গত, আগামী 1 জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন মামদানি। তিনি হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। পাশাপাশি নিউ ইয়র্কের গত 100 বছরের ইতিহাসে 34 বছর বয়সী মামদানি হবেন কনিষ্ঠতম মেয়র। ইরানের রাজধানী তেহরানে আয়োজিত একটি আন্তর্জাতিক সমরাস্ত্রের প্রদর্শনীতে ইসরায়েলি ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শনীর জন্য রাখা হয়েছে, যা দেখার পর তাদের ড্রোন শিল্প নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এতদিন দেশটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন শিল্প নিয়ে প্রকাশ্যে দম্ভ দেখিয়ে আসছিল। এবার তাদের সেই দম্ভ চুরমার করে দিল ইরান। ইরান এবার প্রদর্শনীতে বিভিন্ন ধরনের সমরাস্ত্র নিয়ে এসেছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ইরানের ভূমিতে হামলা চালাতে এসে প্রতিরোধের মুখে ভূপাতিত হওয়া ইসরায়েলের সর্বাধুনিক হেরন ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে ড্রোনের প্রপেলার, ডানা ও বিভিন্ন ধাতব টুকরো ধ্বংসাবশেষ। আরেকটু সামনে এগোতেই যেন মাথা উঁচু করে অভ্যর্থনা জানায় ইরানের গর্ব শাহিদ সিরাজের সকল ড্রোন, তৃতীয় প্রজন্মের খোরদাদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রুশ যুদ্ধ বিমান সুখোই সু-22, অত্যাধুনিক রাডার সিস্টেম ও আধুনিক প্রতিরক্ষা কন্ট্রোল রুমের সাথে ক্ষেপণাস্ত্র সজ্জিত লঞ্চিং প্যাড। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সোমবার রাজধানী তেহরান অ্যারোস্পেস ফোর্স অ্যাচিভমেন্ট এক্সিবিশন নামে এই প্রদর্শনীটির আয়োজন করে। পাকিস্তানের সিনেটে সংবিধানের 27তম সংশোধনী গতকাল অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে পাকিস্তানের শক্তিশালী সেনাপ্রধান বর্ধিত ক্ষমতা এবং আজীবন দায়বদ্ধতা অর্জন করলেন। এটি তাকে সমস্ত সামরিক শাখার ওপর ব্যাপক কর্তৃত্ব দেয় এবং দেশের সর্বোচ্চ আদালতের স্বাধীনতা সীমিত করে। বিরোধী রাজনীতিবিদ, বিচারক এবং নিরপেক্ষ বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে পাকিস্তানে গণতান্ত্রিক অবক্ষয় এবং কর্তৃত্ববাদের দিকে ঝুঁকে পড়ার তীব্র লক্ষণ হিসেবে নিন্দা করেছেন। নতুন সাংবিধানিক সংশোধনীর অধীনে সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির, যাকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রিয় ফিল্ড মার্শাল বলেছিলেন, তিনি চলতি মাসের শেষ নাগাদ পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধানও হতে চলেছেন। এই নতুন পদবি তাকে নৌবাহিনী এবং বিমান বাহিনীকে নিয়ন্ত্রণেরও ক্ষমতা দেবে। পাকিস্তানের প্রেসিডেন্টের মতো সেনাপ্রধানকেও যে কোনো আইনি মামলা থেকে আজীবন দায়মুক্তি দেয়া হবে। এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর বিশেষজ্ঞ আয়েশা সিদ্দিকা ফিল্ড মার্শাল মুনির সম্পর্কে বলেছেন, তিনি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিজের অধীনে এনেছেন। এর মাধ্যমে ক্ষমতার ভারসাম্য সামরিক বাহিনীর দিকে আরো ঝুঁকে গেছে। বেসামরিক সামরিক হাইব্রিড ব্যবস্থা একটি ভুল জোট এবং বেশিরভাগ অসম বিবাহের মতো এর পরিণতি হবে বলেছেন পাকিস্তানি ও দক্ষিণ এশীয় বিষয়ের একজন অভিজ্ঞ নিরাপত্তা বিশ্লেষক সুজা নওয়াজ। ফিল্ড মার্শাল মুনিরের বর্ধিত ক্ষমতা ছাড়াও একটি আদালত গঠন করা হচ্ছে, যার বিচারকরা নির্বাহী কর্তৃক মনোনীত হবেন, দেশের সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে। এটি বর্তমান সুপ্রিম কোর্টের উপরে কাজ করবে, যা কখনো কখনো সেনাপ্রধান এবং সরকারি নেতাদের উপর নজরদারি হিসেবে কাজ করেছে, কিন্তু এখন বেসামরিক এবং ফৌজদারি মামলা পরিচালনার জন্য সীমাবদ্ধ থাকবে। পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে অবস্থিত আইনজীবী সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন আদালতে বসে থাকা পুতুল বিচারকরা এখন সরকার যে কোনো রায় পাশ করতে চাইলে তাতে সিলমোহর দেবে। আরেক আইনজীবী এবং ভাষ্যকার সাদ রাসুল বলেছেন যে সংস্কারগুলো একটি স্বাধীন বিচার বিভাগের পতন ঘটাবে। এই সংশোধনীর অধীনে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে স্থানান্তর প্রত্যাখ্যান করলে উচ্চ আদালতের বিচারকদের পদত্যাগে বাধ্য করা হবে। দুই দিকে খাড়া পাহাড় আর মধ্যখান দিয়ে বয়ে গিয়েছে নদী। মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই কোটি কোটি টাকা খরচ করে সেতু নির্মাণ করা হয়েছিল। তিব্বতের সাথে চীনের মূল ভূখণ্ডকে জুড়ে দেয়া হয়েছিল ওই সেতুর মাধ্যমে, কিন্তু উদ্বোধনের কয়েক মাস পরই ভেঙে পড়ল সেই সেতুর একাংশ। প্রথমে তীব্র শব্দ আর তারপরই কার্যত ধসে গেল সেতুর একাংশ, ধুলোয় ঢেকে গেল চারদিক।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই মুহূর্তের ভিডিও। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ম্যারক্যাংয়ে জাতীয় সড়ক G317 এর অংশ ছিল হংকি ব্রিজ। 758 মিটার দীর্ঘ এই সেতুর মাধ্যমেই তিব্বত মালভূমির সাথে যুক্ত হয়েছিল চীনের মূল ভূখণ্ড, কিন্তু মঙ্গলবার বিকেল 4টা নাগাদ সেতুর একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে পাহাড়ের গায়ে পাহাড়ি রাস্তার এদিক ওদিক ফাটল ধরতে দেখে আগেই বিপদ বোঝা গিয়েছিল, তাই সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। যে কারণে এত বড় বিপর্যয় ঘটলেও প্রাণহানির কোনো খবর নেই। চলতি বছরের শুরুতেই হংকি সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়। 1 বছরও হয়নি সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয়েছিল সেতুটি। তার মধ্যেই এত বড় বিপর্যয় কিভাবে ঘটলো? এর জন্য পার্বত্য অঞ্চলের পরিবেশকেই দায়ী করছে স্থানীয় প্রশাসন। বলা হয়েছে ওই পার্বত্য এলাকায় মাটি নড়বড়ে, জায়গায় জায়গায় ধস নামতে শুরু করেছে, ফলে সেতুটির ভার ধরে রাখতে পারছে না। এর আগে গত আগস্ট মাসে চিংহাই প্রদেশে একটি রেল সেতু ভেঙে পড়ে, যাতে 12 জন মারা যায়। খোঁজ মেলেনি 4 জনের, আর তারপরই এত বড় সেতুর একাংশ ভেঙে পড়ল। চীনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ নিয়ে সরব হয়েছেন দেশের নাগরিকরা। নির্মাণে গাফিলতি থাকলে তা জানানো জরুরি, যেমন তেমনি অত বড় সেতু নির্মাণের আগে ভৌগোলিক পরিবেশ খতিয়ে দেখানো হলো না কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পশ্চিম এশিয়ার দেশ ইরাকের পার্লামেন্ট নির্বাচনে মঙ্গলবার ভোট গ্রহণ হয়েছে। ওই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় অনুষ্ঠিত এই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির নেতৃত্বাধীন জোট সবচেয়ে এগিয়ে রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন দেশটির নির্বাচন কমিশনের 2 কর্মকর্তা। ইরাকে নির্বাচন কমিশনের তথ্য মতে এবারে নির্বাচনে পার্লামেন্টে 329 আসনের বিপরীতে মোট 7,743 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যার মধ্যে 2,247 জন নারী। বুধবার এক বিবৃতিতে কমিশন জানিয়েছে মঙ্গলবার 1,09,04,637 জন নাগরিক ভোট দিয়েছেন। এর আগে রোববার একটি বিশেষ ভোটদানের মাধ্যমে 10,84,289 জন সামরিক ও নিরাপত্তা কর্মী এবং 20,527 জন বাস্তুচ্যুত ব্যক্তি ভোট দিয়েছেন। এতে চূড়ান্ত ভোটদানের হার 56.11% পৌঁছেছে। রয়টার্স বলছে ইরাকের বেশিরভাগ তরুণ ভোটার এই নির্বাচনকে শুধু প্রতিষ্ঠিত দলগুলোর দেশের তেল সম্পদ নিজেদের মধ্যে ভাগাভাগি করার একটি মাধ্যম হিসেবে উল্লেখ করে ভোট দেয়া থেকে বিরত ছিলেন। তবে দ্বিতীয়বারের মতো ইরাকি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী মোহাম্মদ শিয়া আল সুদানি নিজেকে এমন একজন নেতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন, যিনি কয়েক দশক ধরে চলা অস্থিতিশীলতার পর ইরাককে স্থিতিশীল করতে সফল হয়েছেন। সুদানি যুক্তি দিয়েছিলেন তিনি প্রতিষ্ঠিত দলগুলোর বিরুদ্ধেও আন্দোলন করেছিলেন, যারা তাকে ক্ষমতায় এনেছিল। এই নির্বাচনকে একটি গণতান্ত্রিক ব্যবস্থার একত্রীকরণ হিসেবে বর্ণনা করে তিনি আরও দাবি করেন তার সরকার সফলভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পৌঁছানো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নতুন সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। বুধবার 2 দেশের সৈন্যরা পাল্টাপাল্টি হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে। এ সময় থাইল্যান্ডের সামরিক বাহিনীর হামলায় কম্বোডিয়ায় অন্তত 1 জন নিহত হয়েছে। প্রতিবেশী 2 দেশের নতুন এই সংঘাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এর আগে বুধবার সকালের দিকে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কম্বোডিয়া নতুন করে স্থল মাইন পুঁতে রাখায় সোমবার এক থাই সৈন্য আহত হয়েছে। এই ঘটনায় কম্বোডিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করার দাবি জানিয়েছে থাইল্যান্ড। মঙ্গলবার থাইল্যান্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। কম্বোডিয়া অভিযোগ অস্বীকার করে বলেছে তারা নতুন কোনো মাইন পুঁতে রাখেনি এবং থাইল্যান্ডকে অক্টোবরের চুক্তি মেনে চলার আহ্বান জানায়। জুলাই মাসে 2 প্রতিবেশী দেশের 5 দিনের সংঘর্ষ শেষে স্বাক্ষরিত প্রাথমিক যুদ্ধবিরতির ভিত্তিতে সম্প্রসারিত ওই চুক্তিতে পৌঁছায় থাইল্যান্ড ও কম্বোডিয়া। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বুধবার স্থানীয় সময় বিকেল 3:50 থাই সেনারা একটি বিতর্কিত সীমান্ত গ্রামের কাছে গুলি চালিয়েছে। এই ঘটনায় 1 জন নিহত ও 3 জন আহত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এরই সাথে শেষ করব জাগো টিভির এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। গাজা যুদ্ধের অভিশাপ, ইসরায়েলি সেনাবাহিনীতে নতুন মহামারী। 1 জানুয়ারি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন মামদানি, যুক্তরাষ্ট্রে জল্পনা শুরু। ইরানে ইসরায়েলি হেরন ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন। বর্ধিত ক্ষমতা এবং আজীবন দায় মুক্তি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান, স্বাধীনতা হারাতে পারে বিচার বিভাগ, গণতান্ত্রিক অবক্ষয়। উদ্বোধনের কিছুদিন পরে ভেঙে পড়ল চীনের সেতু, ভিডিও হলো ভাইরাল।
ইরাকের সংসদ নির্বাচন আবারও জয়ের পথে প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির জোট। থাইল্যান্ড কম্বোডিয়ার সৈন্যদের ফের পাল্টাপাল্টি হামলা। এই ছিল আজকে জাগো টিভিতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।